স্বাগত নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি সালেজুর চৌধুরী। শুরুতেই আমাদের নিয়মিত আয়োজন জাতীয় বাজেট। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ হলো জাতীয় সংসদে। মহামারীর অভিঘাত মোকাবেলার 50তম এই বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। মোট 6,03,000 কোটি টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা থাকলেও আয়ের লক্ষ্যমাত্রা বাড়েনি তেমন। ফলে 2,14,000 কোটি টাকার ঘাটতি রেখেই অর্থনীতি চাঙ্গা করতে চান অর্থমন্ত্রী। বাজেট বক্তৃতায় তিনি উন্নয়নের পাশাপাশি মহামারীর এই সময়ে জীবন জীবিকা রক্ষার অঙ্গীকারও করেন। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। মহামারীর দ্বিতীয় আর স্বাধীন বাংলার 50তম বাজেট। সকাল থেকেই সংসদ এলাকায় উৎসবের আমেজ। যদিও মহামারীর কথা মাথায় রেখে সীমিত ছিল সংসদ সদস্যদের আগমন। দুপুরে বাজেট ঘোষণা করলেও সকাল 11:30টায় সংসদ ভবনে প্রবেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন, রাষ্ট্রপতির স্বাক্ষরের পর অর্থমন্ত্রী উপস্থাপন শুরু করেন আগামী অর্থবছরের রাষ্ট্রের আয় ব্যয়ের হিসেব। প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, অনুমতি দেওয়া হলো, আপনি এখন বাজেট উপস্থাপন করুন। স্পিকারের অনুমতি পেয়ে 2021-22 অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু। অর্থমন্ত্রী জানান, প্রস্তাবিত বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মহামারীতে মানুষের জীবন বাঁচাতে। তার সাথে অর্থনীতি চাঙ্গা হওয়ার প্রত্যাশা ছিল অর্থমন্ত্রীর মুখে। 6,03,681 কোটি টাকা, যা আমাদের জিডিপির 17.5%। পরিচালনা সহ অন্যান্য খাতে মোট 3,78,357 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,25,324 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 6,03,681 কোটি টাকা। বড় ব্যয়ের উচ্চাবিলাস থাকলেও আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 3,89,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের আয় করতে হবে 3,30,000 কোটি। আয়ের সংস্থান কম থাকায় ঘাটতি প্রথমবারের মতো ছাড়িয়েছে 2 লাখ কোটির ঘর। মোট দেশজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 34,56,000 কোটি টাকা, যেখানে প্রবৃদ্ধি কিছুটা কমিয়ে ধরা হয়েছে 7.2%। অন্যান্য দেশের তুলনায় দ্রুত গতিতে অর্থনৈতিক উত্তরণের পথে এগিয়ে চলছিল, তখনই সারা বিশ্বে দ্বিতীয়, কোথাও কোথাও তৃতীয় অভিঘাত শুরু হয় এবং যার প্রভাব সর্বত্রই প্রবল। তাই আমাদের এবারে বাজেটেও দেশ ও জাতির উন্নয়নের পাশাপাশি প্রাধিকার পাচ্ছে দেশের পিছিয়ে পড়া মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী ও তাদের জীবন জীবিকা। বড় অঙ্কের অর্থায়নের মূল উৎস রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর। রাজস্ব বোর্ডের বাইরে সরকার বিভিন্ন কর থেকে আদায় করতে চায় 16,000 কোটি টাকা, আর কর ব্যতীত প্রাপ্তি ধরা হচ্ছে 43,000 কোটি, যা শতকরা 7%। অভ্যন্তরীণ ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকবে 1,13,000 কোটি টাকা, আর বৈদেশিক ঋণ নির্ভরতা 97,000 কোটি। যদিও অর্থমন্ত্রীর আশা বাজেট বাস্তবায়ন হবে। আমাদের প্রিয় মাতৃভূমি, জাতির পিতার তুলিতে আঁকা স্বপ্ন সোনার বাংলাদেশ বাস্তবায়নের পথে এগিয়ে যাবে অনেক দূর, বহুদূর নিরন্তর। অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যের শেষ দিকে করোনা থেকে মুক্তির জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। হে আমাদের প্রভু, আপনি দয়া করে আমাদের ক্ষমা করে দিন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে বাজেটের আকার 6,03,000 কোটি টাকা, যা দেশের প্রথম বাজেটের তুলনায় 767 গুণ বড়। অর্থমন্ত্রী বাজেটে নানার আশার কথা শোনালেও বছর শেষে এই বড় বাজেট সাধারণ মানুষ ও যারা কর্মচ্যুত হয়েছেন সেসব মানুষের কর্মসংস্থান তৈরিতে কি ভূমিকা রাখবে সেটি দেখার অপেক্ষায় সাধারণ মানুষ। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। প্রস্তাবিত বাজেটে সিগারেট, তামাক সহ নানা পণ্যের দাম বেড়েছে। দাম কমেছে করোনা টেস্ট কিট, ওয়াশিং মেশিন, ল্যাপটপ সহ বিভিন্ন পণ্যের। কর্পোরেট কর কমেছে 2.5%। নতুন বাজেটে এই দাম বাড়া কমার বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিওর অপর প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবু কামরুজ্জামান। বাবু, নতুন বাজেটে আসলে কোন কোন জিনিসের দাম কমলো এবং বাড়লো সেই বিষয়ে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন।
ধন্যবাদ অর্থী। আমরা জানি যে বাজেটে কিন্তু আসলে জনমানুষের আসলে আকাঙ্ক্ষার জায়গাটি থাকে যে কিসের দাম বাড়ছে কমছে তা নিয়ে একটি শঙ্কা এবং উদ্বেগের জায়গা থাকে, এবং এবারের বাজেটেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মহামারীকালীন বাজেট হওয়ার কারণে অর্থমন্ত্রী কিন্তু দেশীয় পণ্যের উপর বিশেষ রকমের ছাড় দিয়েছেন, এবং দেশীয় যত উৎপাদনমুখী পণ্য রয়েছে সেখানে কিন্তু দাম কমার সম্ভাবনায় আমরা দেখছি, যেটি বাজেট বক্তৃতা যেটি বলছে। আমরা কিছু তথ্য পরিসংখ্যান দিয়ে আপনাদেরকে জানাতে চাই। আমাদের কাছে যে কার্ডগুলো রয়েছে সেই কার্ডের মাধ্যমে আমরা উপস্থাপন করব। শুরুতেই দাম বাড়ার তালিকায় যদি দেখি যে এখানে বিদেশি প্রক্রিয়াজাত যেসব মাংস রয়েছে সেটির দাম কিন্তু বাড়বে, অর্থাৎ আমদানিকৃত যেসব প্রক্রিয়াজাত হিমায়িত খাবার সেটির দাম বাড়বে। এরপরে যদি আমরা দেখি বাড়ার তালিকায়, এবার কিন্তু আসলে বলছিলাম যে মহামারীর হওয়ার কারণে কিন্তু বেশ ছাড় দেওয়া হয়েছে। আসলে বাড়ার তালিকাও যে খুব বেশি দীর্ঘ সেটি নয়। বিদেশি মাশরুমের দাম বাড়বে, বিদেশি মাশরুম যারা আমদানি করেন তাদের ক্ষেত্রে এটির দাম বাড়বে, এবং এরপরে আমরা আরও বেশ কিছু বাড়ার তালিকা রয়েছে, সেটি সংক্ষেপে জানাতে চাই। মোবাইল ফিনান্সিয়াল সেবা খরচ কিন্তু এবার বাড়বে, এটি নতুন করে একটি বাজেট বক্তৃতায় আমরা যেটি লক্ষ্য করলাম, সেখানে এমএফএস সেবার উপর নতুন করে উৎসে কর বসানোর কারণে সেটির খরচ কিন্তু আসলে বাড়বে। এছাড়া ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ, সেটি আমরা বলছিলাম যে সিগারেট, তামাক এবং জর্দার দাম বাড়ার শঙ্কা রয়েছে, তবে উচ্চ স্তরের সিগারেটের দাম কিন্তু বাড়বে, সেটি অর্থমন্ত্রীর বক্তৃতায় স্পষ্ট রয়েছে। অতি উচ্চ স্তর এবং উচ্চ স্তর, নিম্ন স্তরের সিগারেটের কথা আসলে সেভাবে বলা হয়নি। এবং মোবাইল হ্যান্ডসেটের কথা যদি একটু পরিষ্কার করে বলি, সেটি হচ্ছে মোবাইল হ্যান্ডসেটের দেশীয় যে মোবাইল হ্যান্ডসেট, দেশীয় উৎপাদনকে উৎসাহিত করবার জন্য বাটন ফোনের দাম কিন্তু এবার বাড়বে, আর আমদানিকৃত ফোনের দাম আসলে অপরিবর্তিত থাকবে, এরকমটাই আসলে বাজেট বক্তৃতায় বলা হয়েছে। এবং এরপরে আমরা অন্যান্য যে আরও দেখছি যে প্রসাধনী সামগ্রী রয়েছে সেটি আমদানিকৃত ক্ষেত্রে বাড়ার একটি সম্ভাবনা রয়েছে। এবং এরপরে এই সবই কিন্তু আসলে আমরা দেখি বাজেট আসলে একটি উদ্বেগ আশঙ্কা থেকে যায়, পরদিনই বাজারে যদিও প্রভাব পড়ে যায় আমাদের, কিন্তু আসলে বাস্তবতা হলো প্রসাধনী সামগ্রীর দামও এগুলো বাড়তে পারে আসলে। এরপরে আমরা কমার তালিকা দেখি। কমার তালিকায় আমরা মোটামুটি এবার বলছিলাম শুরুতেই যে দেশীয় পণ্যকে, বিশেষ করে কৃষি এবং স্বাস্থ্য সংক্রান্ত যেসব পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। কৃষি যন্ত্র এবং উপকরণের ক্ষেত্রে দাম কমবে। এবং এরপরে আমরা যদি দেখি যে করোনাকালীন সময়ে আসলে দেশীয় কোম্পানিকে উৎসাহিত করতে ব্লেন্ডার, ওয়াশিং মেশিন এই ধরনের পণ্য যারা প্রস্তুত করেন তাদের পণ্যের ক্ষেত্রে কিন্তু মূসক এবং উৎসে কর ছাড় দেওয়া হয়েছে, সে কারণে কমতে পারে। এছাড়াও স্যানিটারি ন্যাপকিনের দাম স্পষ্টভাবে বলা হয়েছে এবারের বাজেটে কিন্তু দাম কমবে। এবং এর পরের তালিকা যদি দেখি, দাম কমার তালিকা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে করোনাকালীন সময় আসলে করোনার কিট এটির দাম কমবে, এর উপর যে শুল্ক বা আমদানিতে যে রেয়াতি সুবিধা সেটি কিন্তু কমানো হয়েছে, এবং ক্যান্সারের ওষুধের দামও এখানে আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়ার কারণে এই দামগুলো কমবে। তো এই ছিল আমার কাছে আসলে মোটা দাগে দাম বাড়া কমার একটি তালিকা। এর বাইরেও আসলে বারবার বলছিলাম যে দেশীয় পণ্যকে উৎসাহিত করবার ক্ষেত্রে নানান রকম সুবিধা কিন্তু দেওয়া হয়েছে, সেক্ষেত্রে দাম কমার একটি আরো বড় তালিকা রয়েছে, যেটি আমরা এই পর্যায়ে আসলে আমাদের সাথে ডক্টর মোস্তাফিজ যুক্ত হয়েছেন, সিপিডির সম্মানীয় ফেলো। তার কাছ থেকে আসলে বাজেট বিশ্লেষণ এবং বাজেট ভাবনার কথা জানতে চাই। এর মধ্যে সিপিডির প্রতিক্রিয়া আমরা জানতে পেরেছি। ডক্টর মোস্তাফিজ, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো মোটা দাগে বাজেটে আসলে আমরা দেখলাম কর্পোরেট করে একটি বড় পরিবর্তন এবার এসেছে, এবং এই করোনা মোকাবেলায় 10,000 কোটি টাকার একটি আলাদা বরাদ্দ দেওয়া হয়েছে। সব মিলে আপনার কাছে কি মনে হচ্ছে যে এটি আসলে কতখানি বাস্তবায়নযোগ্য বাজেট, এবং নতুনত্ব এবং অভিনবত্বের জায়গা কতখানি দেখছেন? হচ্ছে সেই হিসাবে এটি একটি মাইলফলক, এবং আমি মনে করি যে এখানে স্বস্তির জায়গা থেকেও দেয়া হয়েছে, আবার কিছু কিছু চ্যালেঞ্জের জায়গাও আছে। স্বস্তির জায়গা যেটা, সেটা হলো যে সামগ্রিকভাবে আমাদের যে সামষ্টিক অর্থনীতি সেটা মোটামুটি স্থিতিশীল আছে, আমাদের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মধ্যে আছে, আমাদের রিজার্ভস ভালো আছে, আমাদের টাকা ডলারের বিনিময় হার স্থিতিশীল আছে। কিন্তু যে অনুমিতির উপরে ভিত্তি করে বাজেটটা দেয়া হয়েছে, যেমন আমরা সেখানে দুর্বলতা রয়ে গেছে। যেমন আমরা দেখছি যে রিভাইজড বাজেটের উপরে ভিত্তি করে তারপরে প্রবৃদ্ধিগুলো ধরা হয়েছে, কিন্তু সেই রিভাইজড বাজেট 12 মাস যখন নাকি আমরা সব তথ্য উপাত্ত পাবো, তখন কিন্তু দেখা যাবে যে রেভিনিউর যে প্রাক্কলন করা হচ্ছে সেটাও কম হবে অ্যাকচুয়ালি, এবং আমাদের ব্যয়ের যে প্রাক্কলন করা হয়েছে সেটাও কিন্তু আমাদের কম হবে। সো এই দুর্বলতাগুলো কাঠামোগতভাবে বাজেটে আছে বলে আমার মনে হয়, যে প্রকৃত অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে যে অনুমিতিগুলি হয়নি। তবে
ইতিবাচক দিক যেটা আপনার প্রতিবেদন আপনি সুন্দরভাবেই বলেছেন, সেটা হলো যে বিভিন্ন জায়গায় ছাড় দেওয়া হয়েছে, যেটা এই করোনাকালীন সময় খুবই প্রয়োজন। কারণ আমাদের ব্যক্তি খাতে কিন্তু এখন চাঙ্গা করে তারপরে আমাদের কর্মসংস্থান করতে হবে এবং করোনা থেকে অর্থনীতিকে পুনরুজ্জীবন করতে হবে। তো সেই জায়গাটাতে কর্পোরেট হারের কথা যেটা আপনি বললেন, সেটা 2.5% কমানো হয়েছে লিস্টেড এবং নন লিস্টেড দুটোর ক্ষেত্রে। এটা ভালো, এবং বেশ কিছু জায়গায় অন্যান্য ছাড়ও দেওয়া হয়েছে। যদি একটু সমালোচনার জায়গা শুনতে চাই, সেটি আসলে কোন বিষয়গুলোকে চ্যালেঞ্জ দেখছেন বা নেতিবাচক ভাবে দেখছেন? আমার মনে হয় যে ব্যক্তি খাতের যে আমরা গত কয়েক বছরে দেখছি যে সেটা চাঙ্গা হচ্ছে না, এবং সেটা কিন্তু কোভিড এর পূর্বকালীন সময়। সুতরাং সেখানে এই কেবলমাত্র কর ছাড় ইত্যাদি দিয়ে বা ভ্যাট কমিয়ে, এআইটি কমিয়ে তাদেরকে আমরা আবার চাঙ্গা করতে পারবো, সেই বিষয়টা কিন্তু আসলে সেরকম আমরা দেখিনি। 2020-21-এও কিন্তু এরকম একটা প্রচেষ্টা হয়েছিল, কিন্তু তারপরে আমরা দেখেছি যে ক্রেডিট আপটেকের কথা বলি, টার্ম লোনের কথা বলি, ইম্পোর্টের ক্ষেত্রে আমরা যদি ক্যাপিটাল মেশিনারিজ বা ক্যাপিটাল গুডস এর কথা বলি, সেখানে কিন্তু আমরা দেখছি যে নেতিবাচক একটা প্রভাব রয়ে গেছে। তো সেই জায়গাটাতে আমরা বলবো যে সামষ্টিক অর্থনীতির ব্যবস্থাপনার ক্ষেত্রে যে ধরনের সংস্কার এবং সুশাসনের দরকার, এই জায়গাগুলোতে আরো বিনিয়োগ করা, রেজাল্ট বেসড মনিটরিং এর কথা বলা হয়েছিল বাজেটে, সেগুলো বাস্তবায়ন করা। এইখানে দুর্বলতা, বাস্তবায়নের দুর্বলতা এবং অনুনীতির দুর্বলতা, এই বিবিধ দুর্বলতা আমরা পর্যবেক্ষণ করছি। কিন্তু যে স্টেপস গুলো নেওয়া হয়েছে ব্যক্তি খাতের জন্য, বিশেষত আমি বলবো যে আমদানি প্রতিস্থাপক যেসব শিল্প আছে, সেসব শিল্পে যে ছাড় দেওয়া হয়েছে, এটা এখনকার প্রয়োজনের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সাযুজ্যপূর্ণ ভাবেই করা হয়েছে। কিন্তু সেটা করলেই যে ব্যক্তি খাত বিনিয়োগে আসবে তা না, ইজ অফ ডুইং বিজনেস থেকে শুরু করে অন্যান্য আরো অনেক কিছুর উপরে কিন্তু ব্যক্তি খাতের বিনিয়োগ নির্ভর করবে। জি, ডক্টর মোস্তাফিজ, আসলে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরাও আশা করব যে বাজেটের অর্থায়নের থেকেও বড় চ্যালেঞ্জ যে গুণগত বাস্তবায়নের কথা আপনারা সবসময় বলে থাকেন, সেটি আসলে দেখবার বিষয় যে কতখানি দক্ষতার সাথে গুণগতভাবে বাস্তবায়ন করা যায়। তো দর্শক, এই ছিল আমার কাছে এই মুহূর্তে এই স্টুডিও থেকে বাজেটের দাম বাড়া কমার খবর। আমরা চলে যাচ্ছি অর্থীর কাছে আরো সংবাদ জানতে স্টুডিওতে। বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। নতুন বাজেটে আসলে কোন কোন পণ্যের দাম কমেছে এবং বেড়েছে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানাতে আরেক স্টুডিও থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী বাবু কামরুজ্জামান। এবারে অন্য প্রসঙ্গ। করোনা জরুরি পরিস্থিতি মোকাবেলায় আবারও 10,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আর স্বাস্থ্য বাজেটের প্রস্তাব করা হয়েছে 32,731 কোটি টাকার, যা মোট বাজেটের 5.4%। একে গতানুগতিকই বলছেন বিশ্লেষকরা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গেল 10 বছর ধরে মোট বাজেটের 5% আশেপাশেই ঘুরপাক খেয়েছে স্বাস্থ্য খাতের বরাদ্দ। এবারও তার ব্যতিক্রম নয়। 2021-22 অর্থ বছরের বাজেটে স্বাস্থ্য খাতের প্রস্তাবিত বরাদ্দ মোট বাজেটের 5.42%, যা টাকার অঙ্কে 32,731 কোটি টাকা। 2020-21 অর্থ বছরের সংশোধিত বাজেট ছিল 31,472 কোটি টাকার। আগামী অর্থ বছরেও করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জরুরি চাহিদা মেটানোর জন্য পুনরায় 10,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। কোভিড-19 প্রাথমিক অভিঘাত মোকাবেলা করে বাংলাদেশ যখন অন্যান্য দেশের তুলনায় দ্রুত গতিতে অর্থনৈতিক উত্তরণের পথে এগিয়ে চলছিল, তখনই সারা বিশ্বে দ্বিতীয়, কোথাও কোথাও তৃতীয় অভিঘাত শুরু হয়। এছাড়া স্বাস্থ্য বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে গবেষণার অগ্রগতির জন্য 100 কোটি টাকার একটি সমন্বিত স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল গঠন করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। কোভিডের টিকা ক্রয় সহ অক্সিজেন ব্যবস্থাপনা সহ যে বিষয়গুলো আছে, সেটা যদি ঠিকঠাক মতো খরচ করা যায়, এখানে যদি লিকেজ কম থাকে, তাহলে হয়তো এখানে এই কোভিড ব্যবস্থাপনা যেটা, সেটা কিছুটা গতি আসতে পারে। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জ এবং বিভাগীয় শহরের বাইরে হাসপাতাল, ক্লিনিক নির্মাণে বিনিয়োগ করলে 10 বছরের কর অবকাশ সুবিধা দেওয়া হতে পারে বলেও জানান অর্থমন্ত্রী। 2031 সালের 30 জুন পর্যন্ত এই সুযোগ মিলবে। হাজার হাজার ব্যাংকের ছাতার মতো যে প্রাইভেট হসপিটালগুলো আছে, সেইগুলোকে কিন্তু কন্ট্রোলে আনতে হবে। তো এই যে বিষয়গুলো আছে, এইগুলো করে তারপরে যদি আমার এই কর অবকাশ দেওয়া হয়, তাহলে হয়তো এখানে
এখানে কিছুটা সুবিধা হতে পারে। এছাড়াও জানানো হয় সরকারি সব হাসপাতালকে অত্যাধুনিক করা হবে, আইসিইউ, ভেন্টিলেটর সহ করোনা মোকাবেলার পর্যাপ্ত সামগ্রী কেনা হবে। এছাড়া করোনা মোকাবেলায় নতুন 2000 চিকিৎসক, 6000 নার্স এবং 732 জন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এজন্য আসছে বাজেটে 500 কোটি টাকা রাখা হচ্ছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাত সহ সব মিলিয়ে বরাদ্দ 1,07,614 কোটি টাকা ধরা হলেও প্রকৃত সামাজিক নিরাপত্তায় খরচ প্রস্তাব করা হয়েছে 34,319 কোটি টাকা, যা গেল বছরের তুলনায় প্রায় 5,000 কোটি টাকা বেশি। বাজেটে মুক্তিযোদ্ধা ভাতা 12,000 থেকে বাড়ানো হয়েছে 20,000 টাকায়। ফখরুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। দারিদ্র্য হার কমিয়ে আনতে বাংলাদেশ যে অগ্রযাত্রায় হাঁটছিল তা রুখে দিয়েছে মহামারী করোনা। মহামারীর 1 বছরের বেশি সময় দারিদ্র্যের কাতারে যোগ হয়েছে দেশের বিপুল জনগোষ্ঠী। সামাজিক সুরক্ষায় এডিবির পরিসংখ্যান বলছে এশিয়ার 25 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 21তম। গবেষণা প্রতিষ্ঠানের জরিপে উঠে আসে দেশের সার্বিক দারিদ্র্যের হার এখন 42%, যা 2018 সালেও ছিল 24.5%। গেল এপ্রিলে পিপিআরসি ও বিআইজিটির যৌথ জরিপে দেশে দরিদ্র হয়েছেন প্রায় 2.5 কোটি মানুষ। পরিস্থিতি মোকাবেলায় আগামী 3 বছরের মধ্যে দারিদ্র্যের হার 12.3% ও অতি দারিদ্র্যের হার 4.5% নামিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বড় চ্যালেঞ্জ। কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে প্রান্তিক কৃষক, দিনমজুরদের হয়রানি বন্ধ ও শোষণ থেকে রক্ষা করতে। কোভিডের বাস্তবতা মাথায় রেখে চিহ্নিত সুবিধা গোষ্ঠীর জন্য বরাদ্দ দরকার। আমি একটা বললাম নগর দরিদ্র, 2 নম্বর বললাম নতুন দরিদ্র। বাজেটে মুক্তিযোদ্ধা ভাতা 12,000 থেকে 20,000 টাকার প্রস্তাব করা হয়েছে। বাড়ানো হয়েছে অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যাও। 2021-22 অর্থ বছরে শতভাগ অতি দরিদ্র, বয়স্ক ও বিধবা ভাতা দেওয়ার আওতা বাড়িয়ে দেয়া হবে দেশের 150টি উপজেলায়। 2021-22 অর্থ বছরে আমাদের বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে 6,03,681 কোটি টাকা। কোভিড-19-এর প্রভাব দীর্ঘতর হওয়ায় 2020-21 অর্থ বছরের বাজেটে কিছুটা সংশোধন ও সমন্বয় করতে হয়েছে। দেশের অতি দরিদ্র 112টি উপজেলায় বয়স্ক ভাতা কর্মসূচি, প্রতিবন্ধী ভাতা কর্মসূচি এবং বিধবা ও স্বামী নিগৃহীত মহিলা ভাতা কর্মসূচির আওতা শতভাগে উন্নীত করা হয়েছে। সমৃদ্ধ ও কল্যাণকর বাংলাদেশ গড়তে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ ভাতা, উপবৃত্তি, প্রশিক্ষণ সহ সামাজিক সব কার্যক্রম অব্যাহত থাকছে। সব মিলিয়ে 2021-22 অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 1,07,614 কোটি টাকা, যা মোট বাজেটের 17.83% আর জিডিপির 3.11%। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবারের বাজেটের উন্নয়ন বরাদ্দের 4 ভাগের 1 ভাগই পাচ্ছে যোগাযোগ ও অবকাঠামো খাত। গুরুত্বপূর্ণ এ খাতে যাচ্ছে 61,170 কোটি টাকা, যার মধ্যে প্রস্তাবিত বাজেটে 10 মেগা প্রকল্পে 43,000 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। গেল অর্থ বছরের তুলনায় বরাদ্দ বাড়ছে 7টিতে আর কমছে 3 মেগা প্রকল্পে। সবচেয়ে বেশি বরাদ্দ যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। করোনার প্রকোপে কম বেশি গতি হারিয়েছে বেশিরভাগ মেগা প্রকল্প। চেষ্টা থাকলেও তাই প্রত্যাশিত মাত্রায় করা যায়নি কাজ, যে কারণে প্রস্তাবিত 2021-22 অর্থ বছরের বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে যোগাযোগ অবকাঠামো খাত। মোট উন্নয়ন ব্যয়ে যেখানে সর্বসাকল্যে বরাদ্দ 2,37,078 কোটি টাকা, সেখানে যোগাযোগ অবকাঠামো খাতে পাচ্ছে 61,170 কোটি। সংশোধিত ব্যয় সংসদে অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপনের বড় অংশ জুড়েই মেগা প্রকল্পগুলো ঘিরে সরকারের প্রত্যাশার চিত্র ফুটে ওঠে, যার মধ্য দিয়ে উচ্চ প্রবৃদ্ধির গতি ধরে রাখতে চায় সরকার। চলমান ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসন, 6টি মেট্রো রেল লাইন সমন্বয়, মোট 128.741 কিলোমিটার দীর্ঘ ও 104টি স্টেশন বিশিষ্ট একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার নিমিত্ত সরকার সময়াবদ্ধ কর্মপরিকল্পনা 2030 বাস্তবায়ন করছে। দেশীয় অর্থায়নে নির্মিত পদ্মা সেতুর কাজের অগ্রগতি 94 ভাগ। আগামী বছরের জুনে সেতু উদ্বোধন করতে চায় সরকার। লক্ষ্য বাস্তবায়নে তাই আসছে বাজেটে মেগা প্রকল্পে বরাদ্দের প্রস্তাব 3,500 কোটি টাকা। একই দিনে পদ্মা সেতু রেলও উদ্বোধনের লক্ষ্য, যে প্রকল্পে 2021-22 অর্থ বছরের বাজেটে প্রস্তাবিত বরাদ্দ 3,800 কোটি টাকা।
রাজধানীর উত্তরা থেকে মতিঝিল মেট্রো রেল প্রকল্পে 4,807 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 3,227 কোটি বরাদ্দ পাচ্ছে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে প্রকল্প। আর সরকারি বেসরকারি অংশীদারিত্বের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে বরাদ্দ 564 কোটি। সব মিলিয়ে 10 গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পে বরাদ্দের প্রস্তাব 43,478 কোটি 67 লাখ টাকা, যার মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 18,426 কোটি টাকা। এরপরে গুরুত্ব পেয়েছে মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প 6,162 কোটি। ব্যয় করার সক্ষমতা এবং দুর্নীতি দুটাই ভাই ভাই একসঙ্গেই চলে। চুরিও করে না, কিন্তু কাজও করে না, এটা তো ডাবল ক্ষতি। মেগা প্রকল্প যেটুকু পিছিয়ে পড়েছিল এটাকে পুষিয়ে নিয়ে দ্রুত শেষ করার জন্য আরো জোরালো গতিতে চেষ্টা করবো এবার। করোনার কারণে পিছিয়ে পড়া মেগা প্রকল্পগুলোই অর্থের ঘাটতি হয়েছে কমই। এজন্য প্রস্তাবিত বাজেটে পর্যাপ্ত বরাদ্দ সত্ত্বেও সময় মতো প্রকল্প শেষই সরকারের সামনে থাকছে বড় চ্যালেঞ্জ। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। পথের যোগাযোগ ব্যবস্থার অপ্রদর্শিত আয় বা কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ায় করোনাকালে অর্থনীতিতে পুঁজি বেড়েছে এবং পুঁজি বাজার ব্যাপক শক্তিশালী হয়েছে বলে বাজেট বক্তৃতায় উল্লেখ করেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত নতুন বাজেটে এই সুযোগ সংক্রান্ত নতুন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আর এজন্য আগের সিদ্ধান্ত অনুযায়ী কালো টাকা সাদা করার সুযোগ অর্থনীতিকে আরো গতিশীল করবে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। দেশে বাজেট ইতিহাসে প্রায় সব সরকারই কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে। 1975 সালে প্রথমবারের মতো এই সুযোগ দেওয়া হয়। এরপর সব মিলিয়ে এ পর্যন্ত 18 বার এমন সুযোগ মিলেছে। তবে এই সুযোগ কাজে লাগিয়ে সবচেয়ে বেশি পরিমাণ টাকা সাদা করার রেকর্ড গেল অর্থ বছরে করোনাকালে। অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগের ফলে করোনাকালে অর্থনীতিতে পুঁজি প্রবাহ বেড়েছে, পুঁজিবাজারে গতিশীলতাও ফিরেছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। প্রত্যাশিত প্রয়োজন মেটানো। বাজেট বক্তৃতায় জানান, অপ্রদর্শিত আয় রিটার্নের আওতায় গেল ফেব্রুয়ারি পর্যন্ত 9,623 জন করদাতা 1,386 কোটি 10,02,795 টাকা আয়কর দিয়েছে। এছাড়া একই সময়ে 311 জন করদাতা পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে 43 কোটি 54,52,098 টাকা আয়কর পরিশোধ করেছে। প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার এই সিদ্ধান্ত স্থগিত না করায় স্বাভাবিকভাবেই তা অর্থনীতিতে গত বছরের মতোই গতি সঞ্চার করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আবাসন শিল্পে অপ্রদর্শিত আয় বিনা কোনো প্রশ্নে ব্যবহার করার সুযোগ এবার 2021-22 বাজেটও আছে। এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী সহ সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু এই বাজেটে এই ব্যাপারে কোনো নতুন কোনো পরিবর্তন আসেনি, অর্থাৎ গত বাজেটে যেটা ছিল সেটাই অব্যাহত আছে। উৎপাদনশীল শিল্প ও আবাসন খাতে 10% কর দিয়ে আয়কর রিটার্ন দাখিল করলে আয়কর কর্তৃপক্ষ কোনো প্রশ্ন করবে না, গেল বাজেটে এমন ঘোষণাই দেন অর্থমন্ত্রী। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এদিকে জাতীয় সংসদে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এই বাজেটকে জনকল্যাণমুখী হিসেবে অভিহিত করেছে আওয়ামী লীগ। আর এটিকে স্বজন তুষ্টির বাজেট হিসেবে আখ্যা দিয়ে বিএনপি বলছে এটি সাধারণ মানুষের কোনো উপকারে আসবে না। আর বাজেটকে অবাস্তব হিসেবে মন্তব্য করেছে সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। দেশের সকল মানুষের অংশগ্রহণের নিশ্চয়তা সহ এটি একটি বাস্তব ভিত্তিক সংকটকালীন সময়োপযোগী বাজেট। প্রতিবারে আমি জানি আজকেও বিএনপির পক্ষ থেকে বক্তব্য রাখা হবে বা ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে যে এটি কাল্পনিক বাজেট, এই বাজেট বাস্তবায়নযোগ্য না। এগুলো প্রতি বছর আমরা 12.5 বছর ধরে শুনে আসছি, কিন্তু প্রতিবারেই দেখা গেছে বাজেট বাস্তবায়নের হার হচ্ছে 95% বেশি। অর্থনীতিতে একটা ডিমান্ড, একটা চাহিদা সৃষ্টি করে এটাকে চালু করার যে প্রক্রিয়া বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলো নিচ্ছে এবং যারা ডেমোক্রেটিক কান্ট্রি যারা নিচ্ছে তারা কিন্তু এই নিম্ন আয়ের যে মানুষগুলো তাদেরকে পুনরুদ্ধার করার জন্য সবচেয়ে বেশি ব্যয় করছে, আর বাংলাদেশ সবচেয়ে কম ব্যয় করছে। সম্পূর্ণ কল্পনাপ্রসূত একটি বাজেট করেছেন, যেটাকে আমাদের নেতিবাচকভাবে না নিয়ে স্বাভাবিকভাবে বললেও
বলতে হয় যে বাজেটটিকে আমাদের কাছে অবাস্তব বাজেট বলে মনে হয়েছে। বাস্তবতার সঙ্গে সম্পর্ক কম থাকবে এবং এটা সম্পূর্ণভাবে বাস্তবায়নযোগ্য হবে বলে আমাদের মনে হচ্ছে না। এটা হচ্ছে করোনা যুদ্ধে নাক ভাসায় রাখার একটা বাজেট। যুদ্ধ বিজয় করার জন্য সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে বাজেটে কোনো সুনির্দিষ্ট ছক নাই। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি হয়েছে, কোনো সন্দেহ নেই, সেটা প্রশংসার যোগ্য। কিন্তু নতুন যে 2 কোটি থেকে 2.5 কোটি গরিব মানুষ হয়ে গেল, এদের জন্য কোনো ব্যবস্থা এখানে নেই। প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। চেম্বারের সভাপতি বলছেন, এই বাজেট বাস্তবায়নযোগ্য, ব্যবসায়ীরা কর ছাড় পাওয়ায় আরো বিনিয়োগে উৎসাহিত হবেন। টার্নওভার 0.5% থেকে কমিয়ে 0.02% করা হয়েছে, যেটা আমরা চিটং চেম্বার থেকে বারবার দাবি জানিয়েছি। এনবিআর চেয়ারম্যান সাহেব এখানে এসেছেন, ওনার তো আমরা এটা অনুরোধ করেছি। আমি মনে করি যে এটা একটা ভালো সিদ্ধান্ত। করোনা পরবর্তীতে অর্থনীতি চাঙ্গা করার বিষয়ে বাজেটে নির্দেশনা কম। করোনা মোকাবেলায় 10,000 কোটি টাকাও বরাদ্দ যথেষ্ট নয়। প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। ক্ষেত্রে একটা ঘাটতি ছিল বড় রকমের, এটা কয়েক বছর থেকেই চলছিল, করোনার সময় সেটি আরো বেড়েছে। সরকারি ব্যয়ের ক্ষেত্রে দুর্বলতা, সরকারি বিনিয়োগের প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে অনেকটা ধীর গতি হয়েছে এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নের হার অত্যন্ত নিম্ন, অনেক বছরের চাইতে এবারে সর্বনিম্ন, এবং সরকারি ব্যয় সেটি যে কম হয়েছে এটা আরেকটি কারণ। এবং দেখা যাচ্ছে যে সরকারি ব্যয় কম হওয়ার কারণে বাজেট ঘাটতির যে লক্ষ্যমাত্রা ছিল সেটিও আমাদের সেটা সীমা রেখার নিচেই রয়েছে। নিউজ 24 সন্ধ্যার সংবাদের সময় হলো একটা বিরতি। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পরে স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদ। এবার দেশের করোনা পরিস্থিতি। 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 30 জন। এ পর্যন্ত মারা গেছেন 12,724 জন। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,687 জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন 8,05,980 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,970 জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 7,46,035 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 24 ঘন্টায় রোগী শনাক্তের হার 9.94%, আর এখন পর্যন্ত শনাক্তের হার 13.43%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 92.56% এবং শনাক্ত বিবেচনায় মৃত্যু হার 1.58%। সীমান্তবর্তী জেলাগুলোয় করোনা সংক্রমণ দিন দিন বাড়ছেই। একে একে লকডাউনের সিদ্ধান্ত নিচ্ছে স্থানীয় প্রশাসন। সবশেষ সাতক্ষীরায় 7 দিনের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। এছাড়া কুষ্টিয়াতেও লকডাউনের পরিকল্পনা রয়েছে। নওগাঁয় লকডাউন শুরুর দিনে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। রাজশাহীতেও চলছে 24 ঘন্টার কঠোর বিধিনিষেধ। ব্যুরো প্রতিবেদক এবং জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে সাতক্ষীরায়। এক সপ্তাহে সংক্রমণ বেড়ে এখন 40% উপরে শনাক্তের হার। বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা বাহিনী ও স্বাস্থ্য কর্মকর্তাদের বৈঠকে 7 দিনের লকডাউনের সিদ্ধান্ত হয়। 5 জুন থেকে 7 দিনের জন্য প্রথম পর্যায়ে লকডাউনের আওতায় সিদ্ধান্ত গ্রহণ করেছে। উত্তরের সীমান্তবর্তী জনপদ নওগাঁর পৌরশহর ও নিয়ামতপুরে প্রশাসনের কড়াকড়ি সর্বত্র। শহরের প্রবেশ পথগুলোয় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বন্ধ করে দেওয়া হয়েছে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে সড়ক যোগাযোগ। আমাদের জনপ্রতিনিধিরা কাজ করছে, আমাদের মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। এরপরেও কিছু মানুষ কিন্তু চাঁপাই থেকে বিভিন্নভাবে প্রবেশ করেছে। তবে সংক্রমণ বৃদ্ধির সঙ্গে জেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়েনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর বেশিরভাগের হাই ফ্লো নেজাল ক্যানোলা নেই। রোগী যদি হাসপাতালগুলোতে ভর্তি হয় তাহলে সেখানে মাঝারি মান পর্যন্ত মধ্যম অবস্থা পর্যন্ত তারা সেবা দিতে পারে।
কুষ্টিয়ায় 24 ঘন্টায় 54 জনের করোনা শনাক্ত হয়েছে। 212 জনের নমুনা পরীক্ষায় এই ফল জানা যায়। সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরুর পর এটি একদিনে সর্বোচ্চ শনাক্ত। একদিনে জেলায় মারা গেছেন 2 জন। পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে লকডাউনের প্রস্তাব করেন সিভিল সার্জন সহ বেশ কয়েকজন কর্মকর্তা। সকলের সাথে পরামর্শক্রমে তাদের সাথে আলোচনা করে আমরা পরবর্তী পরিচালনার ব্যবস্থা গ্রহণ করব। আশপাশের জেলাগুলোয় সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাজশাহীতে সরকারি বিধিনিষেধের পাশাপাশি রাতের বেলা আরও 4টি বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন। জরুরি প্রয়োজনে ঘর থেকে বের না হওয়া এবং দোকান ও শপিং মল বন্ধ রাখাও এই নিষেধাজ্ঞার আওতায় থাকছে। যশোরে সবশেষ 3 দিনে শনাক্ত হয়েছেন 192 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের এই হার 26% উপর। ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের পরও সংক্রমণ ছড়ানোর এই হার উদ্বেগজনক বলছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মানব পাচারের ভয়াবহতা দিন দিন বাড়ছে। গোয়েন্দা তথ্য বলছে এই চক্রগুলো এখন ভিন্ন কায়দায় মানব পাচার করে। এদের নেটওয়ার্ক সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া রিমান্ডে থাকা মানব পাচার চক্রের সদস্যদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছেন গোয়েন্দারা। এসব যাচাই বাছাই শেষে শুরু হবে সাঁড়াশি অভিযান। বিস্তারিত মৌ খন্দকারের রিপোর্টে। টিকটক স্টার বানানোর কথা বলে রাজধানীর মগবাজার এলাকার এক তরুণীকে ভারতে পাচার করে দেওয়া হয়। পরে কৌশলে 77 দিন পর দেশে পালিয়ে এসে আইন শৃঙ্খলা বাহিনীকে ভয়ানক তথ্য দিচ্ছে এই তরুণী। এছাড়া রিমান্ডে থাকা আসামিদের কাছ থেকেও উঠে আসছে নানান তথ্য উপাত্ত। সাধারণত নিম্ন ও মধ্যবিত্ত মেয়েদের টার্গেট করে এরা। পাচারের পর নেশা করিয়ে ভিডিও ধারণ এবং সবশেষে যৌন ব্যবসায় বাধ্য করাই ছিল এদের লক্ষ্য। পুলিশ বলছে এরা গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদীতে হ্যাং আউট পার্টি করত নিয়মিতভাবে। টিকটক পার্টি থেকে শুরু করে একদম সীমানা পার হওয়া এবং সীমানার পরবর্তীতে কারা কারা জড়িত আছে এই জায়গায়, তাদের সবাইকে আমরা এই মামলার কানেকশনে আইনের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা করছি। হৃদয়দের রাজনৈতিক শেল্টার নেই। তারা পণ্যের মতো পিস হিসেবে বিক্রি করত মেয়েদের। মানুষকে সে পাচার করলে তাকে পিস হিসেবে পাচার করছে। বেশ কিছু গ্রুপ আমরা শনাক্ত করেছি যারা এই নারী পাচারের সঙ্গে জড়িত এবং তাদেরকে আমরা পর্যায়ক্রমে, আমাদের যেহেতু কাজটা অনেক ব্যাপক, আমরা কাজ করতেছি, আমরা তাদেরকে সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। খুব শিগগিরই এই চক্রের সাথে সম্পৃক্তদের আইনের আওতায় আনার কথা জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। ঘৃণিত দিক এখন উন্মোচিত হয়েছে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। সাংবাদিক সময় হলো আরো একটি বিরতির, সাথে থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদ। দৃষ্টান্তমূলক সাজা না হয় নারী নির্যাতন অথবা ধর্ষণ করে ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেওয়ার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন। নোয়াখালী বেগমগঞ্জে গৃহবধূকে নিজ ঘরে ধর্ষণ চেষ্টা ও বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার প্রতিবেদনের উপর শুনানিতে আদালত এই কথা বলেন। এ ঘটনায় পুলিশ দায় এড়াতে পারে না বলেও মন্তব্য করেছেন আদালত। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে বিস্তারিত। নোয়াখালীর বেগমগঞ্জে স্বামীকে বেঁধে রেখে নিজ ঘরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদনের উপর শুনানি শুরু করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার আংশিক শুনানিতে এ ধরনের অবমাননাকর ভিডিও ছড়িয়ে দেওয়ার তীব্র সমালোচনা করেন আদালত। আদালত বলেন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ীদের বিরুদ্ধে সাজা দেওয়ার হার কম থাকায় এ ধরনের অপরাধ বেড়েই চলেছে। একটা তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়। নোয়াখালী কলেজের যে একজন অধ্যক্ষকে প্রধান করে ওনারা একটা রিপোর্ট তদন্ত করে একটা রিপোর্ট প্রতিবেদন পেশ করে আমাদের কোর্টের কাছে। বেগমগঞ্জের ঘটনায় স্থানীয় প্রশাসন সহ প্রত্যক্ষদর্শীদের অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। ওরা হয়তো ঘটনার সময় উপস্থিত ছিল, জানতো, কিন্তু তারাও সেভাবে জিনিসটি স্থানীয় প্রশাসনকে অথবা স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীকে জানায়নি। ওরা বলেছে আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছে, তো তাদের উচিত ছিল যে এই জিনিসটা দ্রুত হস্তক্ষেপ করা।
গত বছরের 2 সেপ্টেম্বর রাত 9টার দিকে গৃহবধূর বসতঘরে ঢুকে তার স্বামীকে পাশের কক্ষে বেঁধে রেখে তাকে ধর্ষণের চেষ্টা করে শ্লীলতাহানি করেন স্থানীয় বাদল ও তার সংঘবদ্ধ বখাটে যুবক দল। ঘটনার 32 দিন পর 4 অক্টোবর দুপুরের দিকে গৃহবধূকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে তা ভাইরাল হয়। ঘটনাটি 5 অক্টোবর আদালতের নজরে আসলে ফুটেজ সরাতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর কর্পোরেট কর হার 3.5% কমিয়ে 22.5% করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। আগে বাজারে তালিকাভুক্ত হলে সেসব কোম্পানিগুলোকে 26% কর দিতে হতো। এর ফলে কোম্পানিগুলোর লভ্যাংশ বাড়বে বলে মত দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। শুধু তাই নয়, বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়ার সক্ষমতা বাড়বে তালিকাভুক্ত কোম্পানিগুলোর। এদিকে বাজেটের দিন ইতিবাচক থেকে দিন শেষ করেছে দেশের 2 পুঁজিবাজার। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক এদিন বেড়েছে প্রায় 35 পয়েন্ট, লেনদেন হয়েছে 2182 কোটি টাকা। এদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতে প্রধান সূচক বেড়েছে প্রায় 100 পয়েন্ট। সন্ধ্যা সংবাদে আরেকটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা 7টা সংবাদ। জানাবো খেলার খবর। আজ বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বে মাঠে নামবে বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপ যেখানে আনুষ্ঠানিকতা, সেখানে লাল সবুজের প্রতিনিধিদের লক্ষ্য মূলত এশিয়ান কাপ। আর সেই লড়াইয়ে আজ বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। কাতারের দোহায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। বিশ্ব ফুটবলে 149তম অবস্থানে আফগানিস্তান, বাংলাদেশের অবস্থান 184। র্যাঙ্কিংয়ের মতো মাঠের পারফরমেন্সেও বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে আছে আফগানরা। দলটির মূল শক্তি ইউরোপের বিভিন্ন দেশে খেলা আফগান বংশোদ্ভূত ফুটবলাররা। 2019 সালের সেপ্টেম্বরে দুশানবেতে অনুষ্ঠিত বাছাই পর্বের প্রথম লেগে আফগানিস্তানের কাছে 1-0 গোলে হেরেছিল বাংলাদেশ। সে ম্যাচে গোল মিসের মাসুল দিয়েছেন জামাল ভুঁইয়ারা। ক্রিকেটারদের পছন্দকে প্রাধান্য দিয়েই বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং ও বোলিং কোচ নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। এদিক থেকে এগিয়ে রয়েছেন টাইগারদের সাবেক কোচ জেমি সিডন্সো। এছাড়াও জিম্বাবুয়ে সিরিজের আগে নতুন করে ক্যাম্প সুযোগ থাকছে না বলেও জানিয়েছেন তিনি। লিস্টের মধ্যে ওনার নামও আছে এবং এখনো কিন্তু আমরা কনফার্ম করে নেই কাকে নিব না নিব, বাট বেসিক্যালি হি ইজ এ ব্যাটিং কোচ। আমি মনে করি যে আপনার প্লেয়াররা যাদেরকে নিয়ে মানে কমফোর্টেবল, যাদেরকে পছন্দ করে ওই ধরনের কোচ নেওয়াটাই আমরা পছন্দ করি। সো জিম্বাবুয়ে কিন্তু আমাদের সিরিজের পরপরই কিন্তু ওরা আয়ারল্যান্ডে যাবে। সো এখানে কোনো মানে সময়ের খুবই অভাব। সো আমরা কোনো কিছু মানে ক্যাম্প টেম্প করার কোনো সুযোগই পাচ্ছি না। বাট ইম্পর্টেন্ট যেটা হয়েছে যে আপনার প্লেয়াররা কিন্তু খেলার মধ্যেই আছে। আর এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। আরও জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।